মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী 20 অগস্ট নিয়ম রক্ষার ভোট ছাড়লেন মন্ত্রিত্ব সহ দলীয় সব পদ। চট্টগ্রামে মিলছে চাহিদার 1/3 গ্যাস বিদ্যুৎ, আরও ভাসমান এলএনজি টার্মিনালের পরিকল্পনা। কক্সবাজারে বাস জিপের সংঘর্ষে 4 জন নিহত, আহত 5। সাভারে জেএমবির আস্তানায় বিস্ফোরক সহ আটক ইমরান 6 দিনের রিমান্ডে। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি এবং 11 দলীয় ঐক্য। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। আর এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের পক্ষে 2টো মনোনয়নপত্র জমা দেওয়া হয়। রাষ্ট্রপতি নির্বাচনে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার বাধা 70 অনুচ্ছেদ বাতিল না করার সমালোচনা করে 11 দল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মির্জা আলমগীরের হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। এরপরই মন্ত্রিত্ব, সংসদ সদস্য এবং দলের সব পদ ছাড়েন মির্জা আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। এখন নিয়ম রক্ষা না হয়তো আপনি বলতে পারেন তাদের এই কটা ভোট আছে ফেল করবো জেনে শুনে। আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে। এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে সকালে 11 দলের সমন্বয়কারী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি দল যায় কমিশনে। নিজেদের প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র জমা দিয়ে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, গণভোটের আদেশ বাস্তবায়ন না হওয়ায় দেশ যোগ্য রাষ্ট্রপতি নাও পেতে পারে। গণতন্ত্রকে আবার সেই জনগণের অধিকারের জায়গা থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নাই। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট দেবেন সংসদ সদস্যরা। ওই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে গ্যাস সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরে ঘরে বাইরে গ্যাস সংকটের মধ্যেই বিদ্যুতের লোডশেডিংও বেড়েছে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি শিল্প কারখানার উৎপাদন কমতে শুরু করেছে। অন্যদিকে গ্যাস সংকটে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার সব শিল্প কারখানা। কুমিল্লায় সিএনজি স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে গ্যাস সরবরাহ করা হয়েছে মাত্র 148 মিলিয়ন ঘনফুট, যা চাহিদার তুলনায় 1/3। ফলে আবারও তীব্র গ্যাস সংকটে পড়েন চট্টগ্রামের মানুষ। বাসাবাড়ি, সিএনজি রিফুয়েলিং স্টেশন, বিদ্যুৎ কেন্দ্রে এর প্রভাব পড়েছে বেশি। জ্বালানি সংকটের কারণে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় লোডশেডিং বেড়েছে অস্বাভাবিক হারে। গ্যাসের চাপ কমে যাওয়ায় সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে ভোগান্তি বেড়েছে। 26 ঘন্টা পরে গ্যাস পাইছি, আজকে মনে করেন যে 17-16 ঘন্টা অলরেডি হয়ে গেছে এখানে মোট। কালকে থেকে এখনো গ্যাস পাইনি। আমাদের কি সংসার নাই, আমাদের কিছু নাই, কোম্পানি তো বুঝতেছে যে গাড়ি চলতেছে। গ্যাসের সরবরাহ কমায় শিল্প, বাণিজ্যিক এবং আবাসিক গ্রাহকদের দুর্ভোগ বেড়েছে বেশি। উৎপাদন কমে গেছে বন্দরনগরীর শিল্প কারখানাগুলোতে। গত কয়েকদিনের গ্যাস সংকটের ফলে দেশে শিল্প উৎপাদন যেমন ব্যাহত হয়েছে, জনদুর্ভোগও বৃদ্ধি পেয়েছে। দেশের শিল্প উৎপাদন যেন ব্যাহত না হয় সেটাকে গুরুত্ব দিয়ে সরকার অতি সত্বর এই সমস্যার সমাধান করবে বলে আমরা আশা করছি।
ব্রাহ্মণবাড়িয়াতেও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে আবাসিক এলাকা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে। বুধবার দুপুর থেকে জেলার সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পুরোপুরি বন্ধ রয়েছে 5টি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। সে সাথে আবাসিক গ্রাহকদের গ্যাস না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। আজকে 2 দিন ধরে একদমই গ্যাস নাই, দিনেও নাই রাতেও নাই। আমরা গ্যাসের কারণে আজকে 2 দিন যাবত পাক শাক করার মতো কোনো অবস্থায় গ্যাস নাই। যতগুলো ড্রাইভার দেখতেছেন মনে হয় কালকে আসছে দুপুর 11টার সময়, এখন পর্যন্ত আজকে দুপুর প্রায় 12টা 12:30 হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ যেতে পারছে না। অন্যদিকে গ্যাস সংকটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে সিএনজি চালিত ছোট যানবাহনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় অপেক্ষা করেও ছোট বাহন না পেয়ে অনেককে দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে হয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। 2029 সালের মধ্যে জ্বালানি সংকট পুরোপুরি নিরসনে আরও 3টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। পাশাপাশি চলবে নতুন কূপ খননের কাজও, একথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টারে জ্বালানি সংকট এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে সিপিডির আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। আমরা তো এসে দেখলাম না কোথাও কোনো কূপ খননের তারা শুরু করেছে, বরঞ্চ আমরা এসে দ্রুত যত পারছি বাপেক্সকে দিয়ে আমরা কূপ খনন শুরু করেছি আমরা, এবং বাপেক্সকে স্ট্রেনথেন করার জন্য আরো 2টো রিগ কেনার অর্ডার দিয়ে দিয়েছি আমরা। তো অনুসন্ধান যদি না থাকে, এই গত 17 বছর অনুসন্ধান না করে শুধু ইম্পোর্টের উপরে বেস করে দেশটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, যে ওই ইম্পোর্টের জন্য যদি ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিক মতো করতো, 2টা অফিসার ওই জায়গায় যদি 4টে অফিসারে বসাতো, তাহলে আমি মনে করি যে আজকে এই সমস্যাটা আমাদের দেখতে হতো না। জামালপুরে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও নতুন করে সিএনজি ফিলিং স্টেশন স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করেছেন সিএনজি অটোরিকশা চালকরা। প্রশাসনের আশ্বাসে 2.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। সকালে শহরের বাইপাস মোড় এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে জামালপুর টাঙ্গাইল জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি চালকরা। এতে জামালপুরের সাথে টাঙ্গাইল ও ঢাকা সহ বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। সিএনজি চালকরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং নতুন ফিলিং স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন তারা। আগামী 16 থেকে 30 অগস্ট জাতীয় মৎস্যপক্ষ 2026 পালন করা হবে। 16 অগস্ট কিশোরগঞ্জের কাটিয়াদিতে এই পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। তিনি জানান, এই অনুষ্ঠানে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেয়া হবে। কক্সবাজারে বাস ও জিপের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। দুপুরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলার খুঁটাখালীতে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, খুঁটাখালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি জিপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 1 জন নিহত হন। গুরুতর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। অন্যদিকে সকালে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত ও শিশুসহ 6 জন আহত হয়েছে। গাজীপুরে জুয়া খেলার সময় একদল দুর্বৃত্তের হামলা ও গুলির শব্দে আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়ে 1 জন নিখোঁজ হয়েছেন। পুলিশ জানায়, বুধবার রাতে শহরের কারখানা বাজার এলাকায় তুরাক নদীতে কয়েকজন ব্যক্তি নৌকায় জুয়ার আসর বসায়। হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা সেখানে গুলি ছোড়ে। এ সময় আতঙ্কিত হয়ে জুয়ারিরা নদীতে ঝাঁপ দেয়। পরে অন্যরা তীরে উঠতে পারলেও মোয়াজ্জেম হোসেন নামে 1 জন নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। স্বাধীনতার 55 বছর পার হলেও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত ঘেঁষা রামকৃষ্ণপুর ও চিলামারি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার এখনও কোনো উন্নয়ন হয়নি। একটি সত্যের জন্য ব্যবসা বাণিজ্য সবকিছুই যেন থমকে আছে।
এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এখনও নেই পাকা সেতু। এতে দুটি ইউনিয়নের মানুষ চরম ভোগান্তিতে। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। চরাঞ্চলের মানুষের এমনিতে যেন দুর্ভোগের শেষ নেই। বন্যা, জলোচ্ছ্বাস সবকিছুর সাথে যুদ্ধ করে তাদের বেঁচে থাকতে হয়। কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের চিত্র এমন। ব্যবসা বাণিজ্য, লেখাপড়া সবকিছু যেন থমকে আছে একটু সেতুর কারণে। স্বাধীনতার এত বছর পরও তা বাস্তবায়ন হয়নি। দৌলতপুর উপজেলা সদর থেকে 30 কিলোমিটার দূরে পদ্মা নদীর চরাঞ্চলে অবস্থিত রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়ন। চারদিক নদী বেষ্টিত এই চরাঞ্চলে প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। একটা ডেলিভারি রুগী আনতে গেলে দেখা যাচ্ছে রুগীটা মারা যায় আনতে আসে রাত্রের বেলায় যদি হয় তাহলে মনে করেন যে নৌকা পাওয়া যায় না। ব্রিজটা হলে আমাদের অনেক সুযোগ সুবিধা হবে। আমাদের একটা যদি আপাত বিপদ হয় তা আমরা আসতে পারিনি। একের পর ঘন্টা ঘন্টা বসে থাকতে লাগে, বৃষ্টির সময় ভিজতে হয়। সেতুটি হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতিতেও বড় পরিবর্তন আসবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। দীর্ঘদিনের জনগণের দাবি আমাদের ভাগজত খেওয়া ঘাটে এবং সুকার ঘাটে দুটা ব্রিজ হলে আমাদের প্রায় এই দুই ইউনিয়নের 60 থেকে 70 হাজার মানুষ স্বস্তি পাইত। সেতুটি দ্রুত নির্মাণের জন্য সব ব্যবস্থার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। কয়েকদিনের মধ্যেই তারা দৌলতপুরে এসে সরজমিনে এটা দেখবেন, দেখার পর ব্যবস্থা হবে। আমি আশা করি এটা করতে পারবো। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় 2 যুগেও একটি সেতু নির্মাণ হয়নি। মোহাম্মদপুর ও ঝড়ঝালসা সহ 6 গ্রামের মানুষের দুর্ভোগে যেন শেষ নেই। অস্থায়ী একটি ঝুলন্ত সেতু তাদের একমাত্র ভরসা। আমরা 3-4টা গ্রামের মানুষ অবহেলিত। এর নিকটে আমাদের হাসপাতাল, আমরা আসতে পারি না। ছাত্রছাত্রী পোলাপানেরা আসা যাতায়াতের সমস্যা হয়, মানে সমস্যার কোনো শেষ নাই এই ব্রিজটা নিয়ে। দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে ব্রিজটা আছে এটা আসলে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে অতিবৃষ্টিতে, মানুষের জমাজীবন তৈরি হচ্ছে। তো এটা আমরা জানতে পেরেছি। এটা একটা স্থায়ী সমাধানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনদুর্ভোগ লাঘব সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের রায়গঞ্জে তরিকুল ইসলাম হত্যা মামলায় 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে 20,000 টাকা অর্থদণ্ড ও অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক লাইলা শারমিন এই কারাদণ্ড দেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের সাখাওয়াত হোসেনের পরিবারের সাথে আসামিদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে 2009 সালে 30 অগস্ট আসামিরা সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে 14 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তদবির দুর্নীতি নয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে মেধা, যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর 28তম সিপাহী রিক্রুটমেন্ট অনুষ্ঠানে যোগ দেন বাহিনী প্রধান। পরে প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি আরও বলেন, আনসার বাহিনীতে নিয়োগে আরও বিভিন্ন পর্যায়ে অনৈতিক চর্চা ছিল, ভবিষ্যতে এর কোনো সুযোগ থাকবে না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাহিনীতে সংস্কার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির সহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয় ব্রিফিংয়ে। সবার জন্য অবাধ তথ্য প্রবাহের যে আগে যখন এই রিক্রুটমেন্ট হতো, দেয়ার ওয়াজ নো মনিটরিং সিস্টেম, এবং বিভিন্ন জায়গা থেকে যখন বিভিন্ন ধরনের আপনারা জানেন যে অনুরোধ আসে যে আমরা মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই নিব ম্যাথ। এই বছর ইনশাল্লাহ যারা হচ্ছে আপনারা দেখবেন সব গরিবের ছেলে, যে জীবনে কল্পনাও করে নাই। চট্টগ্রামের অগ্রণী ব্যাংক লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা চুরির অভিযোগে মামলা হয়েছে। এগুলো গ্রাহকদের আমানতের টাকা বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। অগ্রণী ব্যাংক লালদিঘি পূর্ব কর্পোরেট শাখাটি জেলা পরিষদ ভবনে অবস্থিত। বুধবার কোতোয়ালি থানায় অগ্রণী ব্যাংক লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ মামলাটি দায়ের করেন। মামলায় কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন এবং মোহাম্মদ জাফরুল্লাহ তানভীর নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ অপেক্ষার পর ভোলায় জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। এতে ইলিশের দাম কমে আসবে বলে আশা জেলে ও ব্যবসায়ীদের। ঘাটে ইলিশের প্রাচুর্যে সরগরম হয়ে উঠেছে মাছের আড়তগুলো। নিম্নচাপে নদী উত্তাল থাকায় সাগরে বড় ট্রলার যেতে পারছে না।
ঘাটে বাঁধা রয়েছে বেশিরভাগ বড় ট্রলার, তবে মেঘনা নদীতে ছোট ট্রলারগুলোতে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। এভাবে ইলিশ আহরণ হলে মাছটি অনেকটাই ক্রেতাদের নাগালে থাকবে বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। এছাড়া জেলেরাও ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা তাদের। এর আগে মাছ ছিল না, মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুটা হইলো মাছ পায়, মোটামুটি বাজার খরচা দিয়া ক্লিয়ার হয়। যদি মোটামুটি আল্লাহর রহমতে এইভাবে মাছ থাকে তাহলে আমরাও মোটামুটি ভালো থাকবো, জেলেরও ভালো থাকবো। সাভারের আশুলিয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম সানভী সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানিয়েছেন, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়া আসার পথে প্রায় উত্ত্যক্ত করত বখাটেরা। গত 10 আগস্ট স্কুলে যাবার পর থেকে নিখোঁজ রয়েছে মেয়েটি। এ ঘটনায় শিক্ষার্থীর মা সম্প্রতি মামলা করলে এনসিপি নেতা সহ দুজনকে গ্রেফতার করা হয়। অপহরণে জড়িত অন্যদের গ্রেফতার এবং কিশোরীকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটে ব্যবসায়ী আব্দুস সাত্তার তার স্ত্রী এবং গৃহ পরিচারিকা খুনের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচি পালন করা হয়। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বক্তারা। একজন গ্রেফতার হলেও এটি শুধু প্রেম ঘটিত ব্যাপার নয় উল্লেখ করে রহস্য উদ্ঘাটনের দাবি জানানো হয় প্রতিবাদ কর্মসূচি থেকে। গতকাল সিলেটের রায়নগর মিতালি আবাসিক এলাকার বাসা থেকে ব্যবসায়ী এম এ সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহ পরিচারিকার লাশ উদ্ধার করে পুলিশ। পদ্মার পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর এলাকায় নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের সময় উপযোগী উদ্যোগের অভাব এবং পদ্মার তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে এই পরিস্থিতির জন্য দায়ী করছেন স্থানীয়রা। ইতোমধ্যে কাথুরিয়া এলাকায় সড়ক ও বিদ্যুতের খুঁটি সহ প্রায় 150 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে আশেপাশের এলাকার প্রায় 1000 পরিবার। ইতোমধ্যে 25টি বসতঘর ও 7টি দোকান ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙন ঠেকাতে পাউবো জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে। নাটোরের লালপুর বাগাতিপাড়ায় ইউএনও অফিসে সাংবাদিকদের ওপর সরকারি দলের কর্মীদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। বিকেলে গণমাধ্যম কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে সেখানে মানববন্ধনে পুলিশের নীরব অবস্থানের সমালোচনা করে 72 ঘণ্টার মধ্যে লালপুর ও বাগাতিপাড়া থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বক্তারা। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এরই সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, 20 আগস্ট নিয়ম রক্ষার ভোট, ছাড়লেন মন্ত্রিত্ব সহ দলীয় সব পদ। চট্টগ্রামে মিলছে চাহিদার 1/3 গ্যাস বিদ্যুৎ, আরও ভাসমান এলএনজি টার্মিনালের পরিকল্পনা। কক্সবাজারে বাস জিপের সংঘর্ষে 4 জন নিহত, আহত 5। সাভারে জেএমবির আস্তানায় বিস্ফোরক সহ আটক ইমরান, 6 দিনের রিমান্ডে। এ ছিল এনটিভি দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।